সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা উপত্যকায় বিশেষত দক্ষিণের খান ইউনিসে বন্দী উদ্ধারের নামে ইসরায়েলি বর্বরতা চলছে। অবরুদ্ধ উপত্যকা জুড়ে দখলদারদের কঠোর জবাব দিচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। আরও বহু ইসরায়েলি সেনার প্রাণ গেছে, বহু যুদ্ধযান ধ্বংস হয়েছে। গাজার সমর্থনে সিরিজ হামলা আরও তীব্র করেছেন হিজবুল্লাহর যোদ্ধারা। 24 ঘন্টার মধ্যে 3টি যুদ্ধ বিমানকে পালাতে বাধ্য করেছেন তারা। এর মধ্যে ফলাফলের আশা ছাড়াই আবার শুরু হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা। আল মায়দানের খবরে বলা হয়, গাজা যুদ্ধের 294তম দিনে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। কমব্যাট জোনগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে হানাদার বাহিনী। এদিনের লড়াই কেন্দ্রীভূত ছিল খান ইউনিসের পূর্বাঞ্চলে। ইসরায়েলি সেনাদের লড়াইয়ে ব্যস্ত রেখে শহরের বনি সুহাইলায় অবরুদ্ধ পরিবারগুলোকে এলাকা ছাড়ার সুযোগ করে দেন প্রতিরোধ যোদ্ধারা। সেখানে কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং D9 বুলডোজারে আঘাত হানেন তারা। তাছাড়া হামাসের আল কাসাম ব্রিগেডস শুক্রবার গাজা সিটির দক্ষিণে তাল আল হাওয়ায় কয়েকটি শাওয়াস এক্সপ্লোসিভ এবং আল ইয়াসিন শেল ব্যবহার করে ইসরায়েলের 3টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করে। বিস্ফোরণের সময় ট্যাঙ্কগুলোর চারপাশে থাকা সেনারা নিহত এবং আহত হন। সেখানে ইসরায়েলের একটি পদাতিক বাহিনীর বিরুদ্ধে স্থানীয়ভাবে তৈরি অ্যান্টি পার্সোনাল এক্সপ্লোসিভ ব্যবহার করা হয়। এ ঘটনায়ও কয়েকজন সেনা হতাহত হন। একই এলাকায় এক ইসরায়েলি সেনাকে নির্মূল করেন কাসামের স্নাইপাররা। শুক্রবার তাল আল হাওয়ায় তাকিব এক্সপ্লোসিভ ব্যবহার করে একটি ইসরায়েলি সাজোয়াজান ধ্বংস করে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস। খান ইউনিসের পূর্বে তাদের যোদ্ধারা সারা রাত দখলদার সেনাদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াই করেন। গ্রুপটি জানায়, অ্যান্টি ট্যাঙ্ক রকেট এবং হেভি মেশিন গানের মাধ্যমে তারা ইসরায়েলের কয়েকটি সেনাদল এবং তাদের মিলিটারি হার্ডওয়্যারে আঘাত এনেছেন। তাছাড়া রাফা ক্রসিংয়ে অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনী এবং তাদের সরঞ্জামে বিপুল পরিমাণ মর্টার শেল নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা। নেতজারি মক্ষের সেনা সমাবেশেও মর্টার নিক্ষেপ করেন তারা। এতে দখলদার সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে আল কুদস। এদিন খান ইউনিস, রাফা ও নেতজারিমে বেশ কয়েক দফা মর্টার, গ্রেনেড ও রকেট হামলা চালায় আল আকসা মার্টার্স ব্রিগেডস এবং ওমর আল কাসিম ফোর্স। এ সময় হামলায় কয়েকজন সেনা হতাহত হওয়ার পাশাপাশি একটি ট্যাঙ্কও ধ্বংস হয়। গাজার সমর্থনে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ শুক্রবার ইসরায়েলের সেনা অবস্থান এবং ঘাঁটিগুলোতে সিরিজ হামলা চালিয়েছে। মধ্যরাতের পরপরই হামলা শুরু হয়। এ সময় লেবাননের আকাশসীমায় ঢুকে পড়া একটি বিমানে বেশ কিছু অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল ছোড়েন তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো। এটি ছিল 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলোর বিরুদ্ধে মিসাইল নিক্ষেপের তৃতীয় ঘটনা। প্রতিটি ঘটনায় যুদ্ধ বিমানগুলো পালিয়ে যেতে বাধ্য হয়। তাছাড়া হিজবুল্লাহর যোদ্ধারা গাইডেড মিসাইলের মাধ্যমে রামিয়া সাইটের টেকনিক্যাল সিস্টেম ধ্বংস করেন এবং যথাযথ অস্ত্র ব্যবহার করে হাদাভ ইয়ারোনে ইসরায়েলি সেনা দলের ওপর সরাসরি আঘাত হানেন। কফর শুবা হিলসের রামথা সাইটে এবং শেবা ফার্মের জেবদিন সাইটেও আঘাত হানেন হিজবুল্লাহর রকেট অস্ত্র। এই দুই অবস্থানে বড় ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতির শিকার হয় ইসরায়েল। হিজবুল্লাহ জানায়, এছাড়াও তারা শতুলা এবং আভিভিম বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থান নেওয়া দুটি ভবনে অভিযান চালান। সেখানে ব্যবহৃত অস্ত্রের নাম উল্লেখ না করে জানানো হয়, হামলায় ইসরায়েলি অবস্থান দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন ইসরায়েলের হামলায় নিজেদের 2 যোদ্ধা নিহত হয়েছেন বলে জানায় হিজবুল্লাহ। ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়, ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন সেনাঘাঁটিগুলোতে আবার বড় ধরনের রকেট হামলা হয়েছে। শনিবার এই হামলার ঘটনা ঘটে। অক্টোবরে গাজা যুদ্ধের শুরুর দিকে এ ধরনের হামলা ঘন ঘন ঘটলেও সম্প্রতি তা অনেকটাই কমে গিয়েছিল। ইরাকি নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, আনবার প্রদেশের আইন আল আসাদ ঘাঁটিতে অন্তত 4টি রকেট আঘাত হানে। হামলায় ড্রোনও ব্যবহৃত হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এজোর প্রদেশের কনকো গ্যাস ক্ষেত্রের কাছে অবস্থিত ঘাঁটিতে রকেটের ব্যারেজ আঘাত হানে। সেখানে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। রকেটগুলো ইরান সমর্থিত মিলিশিয়াদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া হয় বলে জানিয়েছে সংস্থাটি। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে করা গ্রেফতারি পরোয়ানার অনুরোধকে চ্যালেঞ্জ করবে না যুক্তরাজ্য। লেবার পার্টির নেতৃত্বাধীন দেশটির নতুন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেছে, নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার এখতিয়ার আইসিসির আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলবেন না তারা। শুক্রবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেন,
আমি নিশ্চিত করতে পারি আইসিসির কাছে ইসরায়েলি নেতাদের গ্রেফতারের আবেদনে সরকার বিরোধিতা করবে না। এটি আদালতের সিদ্ধান্তের বিষয়। এই সিদ্ধান্তের মাধ্যমে স্টারমারের সরকার সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পরিকল্পনা থেকে সরে এলো। সুনাক আইসিসির গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। লেবার সরকার সুনাকের সেই অবস্থান থেকে সরে আসতে যাচ্ছে তা একদিন আগেই জানা গিয়েছিল। নিউ ইয়র্ক টাইমসের বরাতে বৃহস্পতিবার টাইমস অফ ইসরায়েল বলেছিল, চলতি সপ্তাহের শেষ দিকে প্রধানমন্ত্রী স্টারমার এ ব্যাপারে তার সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানার অনুরোধকে চ্যালেঞ্জ না জানানোর ঘোষণা ইসরায়েলকে সর্বাত্মক সহায়তার ব্যাপারে যুক্তরাজ্যের বহুদিনের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তাছাড়া যুক্তরাজ্য সরকারের একটি সূত্র বৃহস্পতিবার জানিয়েছিল, ইসরায়েলে অস্ত্র বিক্রির ওপর বিধি নিষেধও আরোপ করতে পারেন তারা। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক উইলিয়াম বার্নস গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় প্রস্তাব নিয়ে আলোচনা করতে ইতালির রাজধানীতে ইসরায়েল, কাতার ও মিশরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সংবাদ মাধ্যমটি বলেছে, রোববার কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি, মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া এবং মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেলের সঙ্গে বার্নসের এই বৈঠক হওয়ার কথা। খবরে বলা হয়, বৈঠকে অমীমাংসিত সমস্যাগুলো এড়িয়ে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির আলোচনাকে এগিয়ে নেওয়ার কৌশল নির্ধারণের ওপর জোর দেবেন তারা। এক ইসরায়েলি কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, নেতানিয়াহু এমন একটি চুক্তি চান যেটি পাওয়া অসম্ভব। এখন তিনি চুক্তির ব্যাপারে আগ্রহী বলে মনে হয় না। সংবাদ মাধ্যমটির মতে, রোমের বৈঠকের ফলাফল নিয়ে আশাবাদী নন ইসরায়েলি আলোচকরা। যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট জো বাইডেন সহ অন্য নেতাদের সঙ্গে বৈঠকে তিনি আগের অবস্থান থেকে সরে এসেছেন বলে মনে হয় না। মে মাসে বাইডেনের উত্থাপন করা 3 ধাপের এই যুদ্ধবিরতি প্রস্তাবের সম্মতি দিয়েছে হামাস। যুদ্ধের পূর্ণাঙ্গ সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত সংবলিত এই প্রস্তাবে হামাস এবং গাজার সংগঠনগুলো রাজি থাকলেও নেতানিয়াহু বলেছেন, প্রস্তাবে তাদের চাওয়া প্রতিফলিত হয়নি। তবে সব লক্ষ্য অর্জিত হওয়ার আগে তিনি যুদ্ধ বন্ধ করবেন না। ইসরায়েলি মিডিয়া শুক্রবার বলেছে, ইসরায়েলের প্রিজনার্স অফ ওয়ার অ্যান্ড মিসিং পারসন সেন্টারের প্রধান নিৎসান অ্যালন এবং নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় আলোচনায় অংশ নিতে আগামী সপ্তাহে কাতারে নির্ধারিত বৈঠকে যেতে চাচ্ছেন না। ইসরায়েলি চ্যানেল 12-এর সামরিক বিশ্লেষক নীর দভরি বলেছেন, এই 2 সিনিয়র কর্মকর্তা মনে করেন এই সফর অর্থহীন, কারণ প্রধানমন্ত্রী চুক্তিতে এমন সব পরিবর্তন আনবেন যাতে হামাস ওই চুক্তি গ্রহণ না করে। সুতরাং মোসাদ প্রধানই এই বৈঠকে অংশ নেবেন। একটি সূত্র রয়টার্সকে বলেছে, ইসরায়েল এমন সব পরিবর্তন আনতে চাচ্ছে যা আলোচনাকে জটিল করে তুলবে। এই পরিবর্তনের মধ্যে জোরপূর্বক বাস্তুচ্যুতদের উত্তরাঞ্চলে ফিরে যাওয়ায় খবরদারি এবং মিশর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণের বিষয় রয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার পরিস্থিতি সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। এর আগে কোনো যুদ্ধক্ষেত্রে এরকম ঘটেনি। গুতেরেসের বরাতে বার্তা সংস্থা ইরনা শুক্রবার জানায়, তিনি বলেন, আমি জাতিসংঘের মহাসচিব হওয়ার পর থেকে সবচেয়ে জঘন্য পর্যায়ের হত্যা ও ধ্বংসযজ্ঞ দেখেছি গাজায়। গুতেরেস বলেন, গাজা উপত্যকায় মানবিক সাহায্যের মাত্রা চাহিদার সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা সম্পূর্ণ অন্যায্য ও অনাচারপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে। গাজা অঞ্চলের কোথাও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে কেউ নেই। এমনকি মানবিক সাহায্য নিয়ে আসা দলগুলোর ত্রাণ সামগ্রী ওই এলাকায় লুটপাট হয়ে যাচ্ছে। ইনা বলেছে, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পরিপূর্ণ মদতে ইসরায়েল ফিলিস্তিনের অসহায় ও নিপীড়িত জনগণের বিরুদ্ধে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলোর নিরাপত্তার সুযোগে ইসরায়েলি সেনারা নির্বিচার গণহত্যা চালাচ্ছে। জাতিসংঘের তরফে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও পশ্চিমাদের কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। সিনহুয়া জানিয়েছে, ফিলিস্তিনি বিভিন্ন উপদলের মধ্যে বিভেদ নিরসনে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জাতীয় ঐক্যের সরকার গঠনের লক্ষ্যে চীনের মধ্যস্থতায় হওয়া চুক্তিকে স্বাগত জানিয়েছে ইরান। শুক্রবার এক্সে প্রকাশিত পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি লিখেছেন, জাতীয় পুনর্মিলন এবং ঐক্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে বেইজিংয়ে অনুষ্ঠিত ফিলিস্তিন দলগুলোর সাম্প্রতিক বৈঠক একটি মূল্যবান পদক্ষেপ। তিনি জোর দিয়ে বলেন, ইরান ফিলিস্তিনি ইস্যুকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে এবং বর্ণবাদী ইসরায়েলি শাসনের মোকাবিলায় ফিলিস্তিনি প্রতিরোধকামীদের মধ্যে ঐক্য বজায় রাখবে। তিনি বলেন,
আত্মনিয়ন্ত্রণের মৌলিক অধিকার পুনরুদ্ধার, ফিলিস্তিনি ভূমির পূর্ণ মুক্তি এবং পবিত্র আল কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সম্মিলিত ফিলিস্তিনি প্রচেষ্টাকে তেহরান সমর্থন করে। নিজেদের মধ্যে রাজনৈতিক বিভাজনের অবসান ঘটাতে চীনের রাজধানী বেইজিংয়ে 3 দিনের নিবিড় আলোচনার পর মঙ্গলবার গাজা ভিত্তিক হামাস ও পশ্চিম তীর ভিত্তিক ফাতাহ আন্দোলন সহ ফিলিস্তিনি দলগুলো এই সমঝোতা চুক্তিতে পৌঁছায়। চুক্তি অনুযায়ী গাজা যুদ্ধের পর সবাই মিলে ফিলিস্তিনে একটি জাতীয় সরকার গঠন করবে। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু। শুক্রবার ট্রাম্পের মারে লাগো রিসোর্টে 2 নেতার বৈঠক হয়। গত 4 বছরের মধ্যে এই প্রথম বৈঠকে বসলেন তারা। বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত জানা না গেলেও রাজনীতি বিশ্লেষকদের ধারণা, আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে আব্রাহাম চুক্তি বাস্তবায়নের ট্রাম্পের সহায়তা চেয়েছেন নেতানিয়াহু। 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প কারচুপির অভিযোগ তোলার পরও ওই নির্বাচনে জয়ী হওয়ায় বাইডেনকে অভিনন্দন জানিয়েছিলেন নেতানিয়াহু। এরপর থেকে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কে দূরত্ব তৈরি হয়। গত বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দ্রুততম সময়ের মধ্যে গাজায় যুদ্ধ বন্ধের তাগিদ দেন ট্রাম্প। 9 মাস ধরে চলা যুদ্ধ বন্ধ করতে আন্তর্জাতিক মহলের চাপের মুখে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র সফরে রিপাবলিকান এবং ডেমোক্রেটিক 2 দলের নেতাদের পক্ষ থেকেই নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধের বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রেস টিভি জানিয়েছে, গাজার ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদ জানাতে ইয়েমেনের লাখ লাখ মানুষ শুক্রবার রাজপথে নেমে আসেন। গত বছরের 7 অক্টোবরের পর থেকে প্রতি শুক্রবার ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আসছেন ইয়েমেনিরা। রাজধানী সানায় শুক্রবারের বিক্ষোভে অন্তত 20 লাখ লোক সমবেত হয়েছিলেন এবং তারা ইসরায়েলের বিরুদ্ধে আরও বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালানোর জন্য ইয়েমেনের হুথি সমর্থিত সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান। টানা 40তম সপ্তাহের মতো অনুষ্ঠিত এই বিক্ষোভে লাখ লাখ মানুষ ইয়েমেনের পাশাপাশি ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন। ফিলিস্তিনি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের কারাগারে হামাস নেতা মুস্তফা মোহাম্মদ আবু আরার মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে হামাস বলেছে, এই মৃত্যু হত্যাকাণ্ডের পর্যায়ে পড়ে। হামাস সুস্পষ্ট করে বলেছে, নির্যাতন এবং চিকিৎসায় অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। গাজার কারাবন্দী বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদী কর্তৃপক্ষ ফিলিস্তিনি বন্দীদেরকে অমানবিক পরিস্থিতিতে রাখছে এবং তাদের উপর ধারাবাহিক অত্যাচার নির্যাতন চালাচ্ছে। বিবৃতিতে এ ধরনের মৃত্যুর ঘটনাকে কুৎসিত ঠান্ডা মাথার খুন বলে উল্লেখ করা হয়। পশ্চিম তীরের হামাস নেতা আবু আরার ছেলে জাইদ আবু আরা বলেছেন, অসুস্থ বন্দীদেরকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা এবং উপযুক্ত খাবার দিতে অস্বীকার করা মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কিছু নয়। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বলেছে, খান ইউনিসের পূর্বাঞ্চলে তীব্র লড়াই চলছে। হাজার হাজার মানুষ আটকা পড়লেও ইসরায়েলি বাহিনী উদ্ধার কর্মীদের সেখানে যেতে দিচ্ছে না। অনাহার এবং রোগবালাই বেড়ে যাওয়ার মধ্যে এপ্রিল থেকে গাজায় মানবিক সহায়তার কার্গো 56% কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় সংক্রান্ত কার্যালয়। আল জাজিরা বলেছে, 1 সপ্তাহ ধরে খাদ্য ও পানি ছাড়া খান ইউনিসে আটকে পড়া ফিলিস্তিনিদের ওপর বোমা হামলায় শুক্রবার 18 জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে 7 অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে 39,175, যার 70%ই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।